বিয়ের পর থেকেই আমার জীবনে ব্যাপক পরিবর্তন শুরু হয়। এতে সবচাইতে বেশি অবদান আমার স্বামীর। এরপরে আমার যা ও ননদ। এরা বলতো আমার নাকি খুবই সেক্সি ফিগার। বিশেষত আমার পাছা আর ব্রেস্ট, ওদের ফ্যামিলিতেও নাকি এমনটা কারো নাই। তাই আমার 2 ভাসুর ও 2 নন্দের স্বামীরাও নাকি আমার দুটার প্রশংসা করে। আর ভাতারও তো আমার দুধ 2টা নিয়ে দিন রাত চুষছে আর খেলছে। বিয়ের মোটামুটি 1 মাস পরের ঘটনা। রাতে 1 রাউন্ড চুদাচুদির পরে বিছানায় শুয়ে শুয়ে গল্প করছি। আমি ওর ধন। অসভ্য কোথাকার। ওরা আমার দুধ টিপবে কেন? আমি ওদের দুধ টিপেছি, তাই ওরাও তোমার দুধ টিপবে। আমাকে বলেছে তুমি আসলেই অসভ্য। কেউ কি বোন ভাবির দুধ টিপে? আমি তো আসলে ওদের লাগানোর জন্য দুধ টিপেছিলাম। তবে আমার বোনটার খুবই গুদের কামড়। আর আমার ভাগ্নিকে দেখেছিস, ক্লাস 8-এ পড়ে। এখনই জবরদস্ত সেক্সি বডি, যেমন ব্রেস্ট তেমন পাছা। তুমি আসলেই অসভ্য। ভাগ্নির দিকেও খারাপ নজর। যাই বলো, ভাগ্নিটা একেবারে খাসা মাল। আমাকে জড়িয়ে ধরে যখন দুষ্টামি করে তখন শরীর চনমন করে। মাঝে মাঝে মনে হয় ও হয়তো ইচ্ছা করেই আমার গায়ে ওর দুধ ঘষছে। তোমার ভাগ্নি খুব ফাজিল। আমাকেও একদিন জড়িয়ে ধরে একেবারে ঠোঁটে চুমা খেয়েছে। আচ্ছা, এই বয়সে তোমার ভাগ্নির ব্রেস্ট এত বড় বড় কেন? ওর মায়েরটা দেখেছো কত বড়? ওরটা তো হবেই। বেটা দুটাও বড় বড়। গেঞ্জির উপর দিয়ে স্পষ্ট বোঝা যায়। আমিও দেখেছি। তোমার ভাগ্নির দুধ কেউ রেগুলার চুষে। দুধ না চুষলে দুধের বোটা অতটা বড় হবার কথা না, তাই তো? তাহলে কে চুষতে পারে? তোমার দোস্ত বাচ্চু, ওকেও তো অনেক সময় জড়িয়ে ধরে ইয়ার্কি করতে দেখেছি। বাচ্চু হলে আমাকে অবশ্যই বলতো তোমার দোস্ত খুব বদমাইশ। গল্প করার সময় সরাসরি আমার দুধের দিকে তাকায় আর অসভ্য কথা বলে, বাচ্চু তোমাকে খুব লাইক করে। তোকে চুমা খাওয়ার খুব শখ ওর। ওর খুব সেক্স। আমারও সেটা বুঝতে পারি। কিভাবে বুঝলা? মেয়েরা এসব বুঝতে পারে। আর আমি এটাও বুঝতে পারছি যে তোমার এখন মনে মনে। ঠিক আছে, তাহলে আমিও রাজি। তোমার ভাগ্নির গল্প করতে গিয়ে আমারও আবার গুদের রস বাহির হচ্ছে। আর একবার গুদ না মারালে আমার ঘুম আসবে না। এভাবে গল্পে গল্পে রাত পেরিয়ে যায়। সিদ্ধান্ত নিলাম আগামী মাসে আমরা নতুন ফ্ল্যাটে উঠব, আর সেখানেই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব। 3 মাস পরে নতুন ফ্ল্যাটে উঠে একটা বুফে পার্টি দিলাম। পার্টি শেষ হতে হতে রাত্রি প্রায় 1-2টা। সবাই চলে গেছে, তবে প্ল্যান মাফিক সোনিয়াকে ভাগুনি রেখে দিয়েছি। গা ধুয়ে বাথরুম থেকে বাহির হয়ে দেখি মামা ভাগি জড়াজড়ি করে বসে ডিসকভারি চ্যানেল দেখছে। অস্ট্রেলিয়ান উপজাতীয় একটা অল্প বয়সের মেয়ে পানি আনতে যাচ্ছে। কোমরে শুধু একটা কাপড় জড়ানো, ঊর্ধ্বাঙ্গ খালি। ছোট ছোট ভরাট স্তন দুটা হাঁটার তালে তালে দোল খাচ্ছে। দুজনে তন্ময় হয়ে দেখছে। আমার ভাতার সোনিয়ার থাইয়ের উপরে আস্তে আস্তে বাম হাত বুলাচ্ছে আর ডান হাতে সোনিয়াকে জড়িয়ে ধরে আছে। আমি ভাতারের দিকে তাকিয়ে ইশারা করলাম, চালিয়ে যাও। আমি ওদের পাশে বসতে সোনিয়া এবার একটু লজ্জা পেল, তাই বললাম, তোমরা দেখো, আমি কিছু মনে করব না। থাইয়ে হাত বুলাতে শুরু করলাম। সোনিয়া, তোকে আজ দারুণ সুন্দরী আর সেক্সি লাগছে বলেই আমি ওর গালে চুমা খেলাম। সোনিয়া এবার খুব লজ্জা পেল, কিন্তু আগের মতোই বসে থাকলো। মামা এবার একটু সাহসী হয়ে সোনিয়ার গালে চুমা খেলার সাথে সাথে ওর রানে হাত বুলানোর পাশাপাশি রান টিপতে লাগলো। আমিও সোনিয়ার শরীরের প্রশংসা করছি আর উত্তেজক কথা বলছি। বুঝতে পারছি সোনিয়া আস্তে আস্তে উত্তেজিত হচ্ছে। তোমার ভাগুনির দুধ 2টা খুব সুন্দর, যে দেখবে সেই পাগল হয়ে যাবে। মামাও তো দেখছি পাগল, পারলে এখনই ভাগুনির কচি কচি দুধটা টিপে দেয়। আমার নিজেরই তো সোনুর দুধ টিপতে ইচ্ছা করছে। তোর পাছার গঠনটাও হেভি সেক্সি। যখন হাঁটিস তখন তোর পাছাতে এমন সুন্দর একটা দোল ওঠে, তোর মামা চোখ ফেরাতে পারে না। আজকে সারাদিন তোর মামা তোর পাছার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি সোনিয়াকে ফ্রি করার জন্য এসব বলতে থাকি। আমার দেখা দেখি আমার ভাতারও ফিস ফিস করে বলছে, তোর মামি ঠিকই বলেছে, তোকে দেখে দেখে আমি পাগল হয়ে যাই, খুব ইচ্ছা। গঙ্গায় চানের উপকারিতা। অচেনা মেয়েদের ন্যাংটো চোদন। আমি বেশ কয়েক বছর গঙ্গায় স্নান করি। স্রোতের জলে চান করার এবং সাঁতার কাটার অনেক উপযোগিতা আছে। সাঁতার কাটলে শরীর সুস্থ, তো গঙ্গায় চানের উপকারিতা থাকেই, অনেক রোগ থেকেও বাঁচা যায়। তাছাড়া কিছু জিনিস উপরি পাওনা হিসাবে পাওয়া যায়।
যেমন যুবতী মেয়ে বউদের খুব কাছ থেকে চান করতে দেখা, অনেক সময় ব্লাউজ না পরা অবস্থায় ভেজা কাপড়ের ভিতর দিয়ে তাদের পুরুষঠোমাই ও খয়েরি বোঁটাগুলো দেখা, অথবা ম্যাক্সি পরে চান করার সময় পাড়ে দাঁড়িয়ে হাঁটু বা তার উপরে কাপড় তুলে সাবান মাখার সময় তাদের ফর্সা আর ভেজা দাবনাগুলো ইত্যাদি। তারা যদি সাঁতার শিখতে চায় তাহলে তো কথাই নেই। আমি গঙ্গাতে স্নান করে এগুলো খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি। আর তার সুবাদে কি পেয়েছি তাই জানাচ্ছি। আমি গঙ্গায় চান করার সময় বেশ কিছুক্ষণ সাঁতার কাটি। ওই ঘাটে প্রায় কেউই যায় না এবং ঘাটের দুই ধারে পাঁচিলের মতো দেয়াল থাকার ফলে অন্য ঘাট থেকে কিছু দেখাও যায় না। তবে কদিন শক্ত হয়ে যাওয়া ধনটাকে সামলাতে বেশ অসুবিধা হয়। আস্তে আস্তে খেজুরে আলাপ করে তাদের সাথে ভাব জমালাম। জানতে পারলাম তারা ননদার ভাজ। বৌদিমণির নাম অপর্ণা ও দিদিমণির নাম প্রিয়া। কিছু দূরে বাড়ি ভাড়া করে থাকে। দাদা সকালে কাজে বেরিয়ে যাবার পর ননদ আর ভাজ দুজনে মিলে গঙ্গায় চান করতে আসে। রোজ কথা বলতে বলতে ভাবটা আরও বাড়ল। অপর্ণা একদিন হাঁটুর কাছে কাপড় তুলে সাবান মাখছিল। আমি চোখ সরাতেই পারছিলাম না। অপর্ণা বলল, কি দেখছো, একটু সাবানটা মাখিয়ে দাও না। আমি বললাম, কেউ এসে যায় যদি। অপর্ণা বলল, তোমায় চিন্তা করতে হবে না। আমি অপর্ণার নাইটিটা আর একটু উপরে তুলে সাবান মাখাতে লাগলাম। মাখনের মতো মসৃণ দাব না। ইস, মেয়েটা প্যান্টি পরেনি। আমার হাত বেশ কয়েকবার ওর হালকা বালে ঘেরা গুদে ঠেকে গেল। অপর্ণা একটু হাসল আর একভাবে নিচের দিকে চেয়ে রইল। এ মা, আমিও তো আজ জাঙ্গিয়া পড়তে ভুলে গেছি। আর জলের স্রোতে গামছাটা কখন সরে গিয়ে আমার ঠাঠিয়ে ওঠা বাড়াটা বেরিয়ে এসেছে। সেটাই ও দেখছে। ইচ্ছে করেই খানিক বাদে গামছাটা ঠিক করলাম। অপর্ণা বলল, প্রিয়া চলে এস, আমার হয়ে গেছে। প্রিয়া চেঁচিয়ে উঠল, তার মানে আমার পায়ে কে সাবান মাখাবে? আমি কোনোভাবে আমার বাড়াটা চাপা রেখে প্রিয়ার নাইটিটা হাঁটুর উপরে তুলে সাবান মাখালাম। উফ, এর দাবনা তো আরও নরম। এই মেয়েটাও তো প্যান্টি পরেনি। সদ্য গজানো বালে ঘেরা কচি গুদে কয়েকবার হাত ঠেকে গেল। অপর্ণা বলল, তোমার যন্ত্রটা একবার প্রিয়াকে দেখিয়ে দাও তো। গামছা সরিয়ে প্রিয়াকে আমার বাড়াটা দেখিয়ে দিলাম। দুজনেই লোলুপ দৃষ্টিতে আমার বাড়াটা দেখল। তিনজনেই চান করে বাড়ি ফিরলাম। পরের দিন আবার এক ঘটনা। অপর্ণা বলল, এই তুমি তো সাঁতার জানো, আমাদের একটু শিখিয়ে দাও তো। দুজনেই পুরো নবিশ, মন থেকেই শেখাতে হবে। পারে জাঙ্গিয়াটা খুলে অপর্ণাকে নিয়ে জলে নামলাম। ওর হাতটা ধরে রেখে জলে পা ছুটতে বললাম। অপর্ণার হাতগুলো কি নরম। দাদা ভাগ্য করে এসেছে, তাই এত সুন্দর বৌদিমণিকে পেয়েছে। দেখি পারে বসে প্রিয়া আমার জাঙ্গিয়াটা হাতের মধ্যে নিয়ে শুকছে। বলল, হেভি গন্ধটা। এবার প্রিয়াকে নিয়ে জলে নামলাম। এরও কচি হাতটা ধরে পা ছুটতে বললাম। প্রিয়ার হাত তো আরও নরম। আমার শক্ত হাতের চাপ কেমন লাগল কে জানে। পরের দিন প্রথমে প্রিয়াকে নিয়ে জলে নামলাম। জল বেশ ঘোলাটে, ভিতরে কিছু দেখা যাচ্ছে না। ওকে জলে উপুর হয়ে হাত আর পা একসাথে ছুটতে বললাম। ওর পেটের তলায় হাত দিয়ে ওকে দুহাতে ধরে রাখলাম। আস্তে আস্তে আমার দুটো হাতের ব্যবধানটা বাড়ালাম। প্রিয়া ব্রা পড়েনি, তাই ওর মায়েগুলো জলের মধ্যে চেপে ধরতে কোনো অসুবিধা হয়নি। জলের ভিতরে ওর নাইটিটা উঠে গেছে। তলার দিকটা পুরোটাই খোলা। আরেকটা হাতে ওর কচি গুড়টা খামচে ধরলাম। গুড়টা তো বেশ বড়, তার মানে ও কুমারী নয় এবং আগেই ওর বাড়া ভোগ করা হয়ে গেছে। ভালোই হয়েছে, প্রিয়া ব্রা প্যান্টি কিছুই পরেনি। প্রিয়া আনন্দে হেসে বলল, আমি রোজ এইভাবে হাত পা ছুঁড়ব, তুমি রাজি তো? এরপর অপর্ণাকে নিয়ে জলে নামার পালা। সে প্রিয়াকে জিজ্ঞেস করল, জলে অত হাসছিলে কেন? প্রিয়া বলল, জলে নামো, তুমিও হাসবে। অপর্ণার বিয়ে হয়ে গেছে, তাই পাকা খেলোয়াড়। মায়েগুলো বেশ বড়, ভালোই চটকানি খেয়েছে। ওর পেটের তলায় হাত দিয়ে উপুর হয়ে হাত পা ছুটতে বললাম। মায়েগুলো টিপে ধরলাম। এর নাইটি ও জলে ভেসে উঠেছে। মাঝারি ঘন বালে ঘেরা গুট খামচে ধরলাম। অপর্ণা হাসল, কিন্তু বলল, আমি একটা হাতই ছুঁড়ব। আরেকটা হাতে জলের ভিতর দিয়ে আমার ঠাঠিয়ে ওঠা বাড়াটা নিয়ে চটকাতে লাগল। মনে হলো বলছে, কি কেমন দিলাম, শুধু আমাকে গরম করা তাই না, আমার প্রিয়া পাওনি। গুদে রাখা হাতটা একটু ঢিলে করো, আমি মুতব। মনে হলো অপর্ণার গুদ থেকে জলের স্রোত বইছে।
গঙ্গার জলের সাথে ওর মুখ মিশে গেল। পাড়ে ওঠার পর প্রিয়া জিজ্ঞেস করল, বুঝেছ কেন হাসছিলাম? অপর্ণা বলল, আমি তো হাতলটা ধরেছিলাম। ওরা আমায় নিজের ফোন নম্বরটা দিল আর আমার নম্বরটা। দিন আসবে না, মাসিক হয়েছে, তার মানে ও আর প্রিয়া মাসে 10 দিন সাঁতার ক্লাস বন্ধ, কিছু করার নেই। আমি আবিষ্কার করলাম পাশেই ঝোপ ছাড়ে ঘেরা একটা ছোট জায়গা, কেউ সেখানে যায় না, বাহিরে থেকে দেখাও যায় না। মাঝে একটা চাতাল আছে। এই জায়গাকেই আমার ফুল সাজার ঘর বানাতে হবে। আমি ও অপর্ণা, তারপর আমি ও প্রিয়া। 5 দিন বাদেই আমার বান্ধবীরা আবার চান করতে এলো। আমি বাড়ি থেকে ছোট একটা বালিশ আর মাদুর নিয়ে গেছিলাম। সেদিন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। সাঁতারের ক্লাসের পর দুজনকে নিয়ে ঝোপের আড়ালে ফুলসার ঘরে গেলাম। আগে অপর্ণা এগিয়ে এলো, প্রিয়া লক্ষ্য রাখতে লাগল। ঝিরঝিরে বৃষ্টিতে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে চাতালের উপরে মাদুর বিছিয়ে অপর্ণার সাথে ফুলসজ্জা আরম্ভ হলো। অপর্ণার ভেজা নাইটিটা নামিয়ে দিয়ে ওর ফর্সা মাই দুটো হাতের মুঠোয় টিপে ধরলাম। ওর গুদটা ভালো করে দেখলাম। মাঝারি বালে ঘেরা গোলাপি গুদের মুখে বাড়ার ডগাটা ঠেকালাম। এক চাপে পুরো বাড়াটা অপর্ণার গুদে ঢুকে গেল। অপর্ণা বলে উঠল, তোমার বাড়াটা খুব বড় গো। কিছুদিন আগে যে সেক্সি মেয়েটাকে চিনতাম না, এখন তার মাই টিপছি আর ঠাপাচ্ছি। আমি ওকে বোধহয় 100 চুমু খেলাম। অপর্ণা বলল, ঢেলে দাও, আর পারছি না। আমার বীর্য ওর গুদে ভরে গেল। প্রিয়া চেঁচিয়ে উঠল, সবটা যেন ঢেলে দিও না, আমি এখনো বাকি আছি। অপর্ণা এখন প্রহরী। প্রিয়াকে নাইটি খুলে চাতালে তুললাম। কুমারী নয়, তবে গুদ বেশি ব্যবহার হয়নি। অপর্ণার মতো চওড়া নয়, তাই একটু চাপ দিয়ে বাড়াটা গুদে ঢোকাতে হলো। মাইগুলো বেশ টাইট, এখনো বেশি চাপ খায়নি। বেশ জোরেই মাই টিপে ঠাপ মারলাম। প্রায় 15 মিনিট পর বীর্য ফেলার অনুমতি পাওয়া গেল। এখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক পরিবেশে চোদনের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। দুটো অজানা মেয়েকে ন্যাংটো করে চোদন। আবার গঙ্গায় 3 জনেই ডুব দিলাম। অপর্ণা ও প্রিয়ার গুদ থেকে বীর্য বেরিয়ে জলে ভাসতে লাগল। হাত বাড়িয়ে অপর্ণা সেটা জল থেকে তুলে নিল। সবচেয়ে ভালো ফেস ওয়াশ, এই বলে বীর্যটা মুখে মেখে নিল। তাই নাকি, আমিও মাখব। প্রিয়াও মুখে বীর্য মেখে ফেল। পরের দিন অপর্ণা ডগি স্টাইলে চুদতে বলল। বিয়ে হয়ে গেছে তো, তাই অনেক কিছু জানে। প্রিয়া বলল, সে আবার কি? অপর্ণা জ্ঞান দিল, আমার দিকে দেখ, সব শিখে যাবে। ওকে পিছন দিয়ে চুদতে আমার বেশি মজা লাগলো। ফর্সা নর, খুব অনুভবী। প্রিয়ার ফর্সা কিন্তু বেশ সুঠাম পোত। প্রথমবার হলেও চুদে ভালো লাগল। তবে দুজনেই অনেক দেরিতে জল ছাড়ল। আমার খুব পরিশ্রম হলো। প্রায় 1 বছর ধরে সাঁতার শেখার পরেও দুজনে একটুও সাঁতার কাটতে পারল না, কিন্তু চোদাচুদিতে যে রক্ত হয়ে গেল। সারাক্ষণ প্রশিক্ষক মাই আর গুদ চটকাবে, ছাত্রী বাড়া খেঁচবে, তাহলে কি সাঁতার শেখা যায়? শুয়ে বসে দাঁড়িয়ে কোনো রকম আসনের অভিজ্ঞতা বাকি রইল না। প্রিয়া বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল। আমার সাঁতারের টিম ভেঙে গেল। দেখি যদি নতুন কোনো ছাত্রী পাওয়া যায়। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।